নমস্কার, গল্পবাবুর পাঠশালায় আপনাকে স্বাগত জানাই। আজকের গল্প রিকু দাস আগন্তুকের লেখা তারানাথ তান্ত্রিক ও দেবাংশী। আজকে শুনব এই গল্পের দ্বিতীয় পর্ব। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের হাড়হিম করা ভূতের গল্প তারানাথ তান্ত্রিক ও দেবাংশী। গল্প পাঠে বাপি। সবেমাত্র অফিস থেকে বাড়ি ফিরে সোফার উপর শরীরটা একটু এলিয়ে দিয়েছি। এমন সময় দরজায় টোকা পড়ার শব্দ শুনতে পেলাম। হাজারো অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠে গিয়ে দরজাটা খুলতেই হলো। দরজা খুলে দেখলাম দরজার ওপাশে দাঁড়িয়ে আছে কিশোরী। আমি ওকে দেখে বললাম, কি ব্যাপার হে কিশোরী, তুমি এমন সময় এখানে? সব কিছু ঠিক আছে তো? কিশোরী হাসি হাসি মুখে বলল, সব কিছুই ঠিক আছে ভাইয়া, আমি এলাম একটা অন্য কারণে। আমি বললাম, ও আচ্ছা, তা ভিতরে এসো, বসো। এই বলে আমি দরজার সামনে থেকে সরে দাঁড়ালাম। কিশোরী বাড়ির ভিতরে এসে সোফার উপরে বসল। আমি প্রশ্ন করলাম, তা বলো, কি একটা বলছিলে? আসলে ভায়া, তুমি তো জানো চারিমা আমাদের সন্তান সম্ভবা, আর সে তো এখন মটলেনেই আছে। তাই আমার ইচ্ছে যে আমি তাকে স্বাদ খাওয়াবো। আমি বললাম, বাহ, সে তো বেশ ভালো কথা। তা তুমি একা কেন? আমিও থাকবো তোমার সাথে। যা খরচপাতি হবে তা না হয় দুজনে ভাগাভাগি করে নেব, কি বলো? কিশোরী বলল, তাহলে তো বেশ ভালোই হয়। আমি বললাম, তাহলে আর শুভ কাজে দেরি করে কি লাভ? কালই তো রবিবার, চলো কালকেই সকাল সকাল গিন্নিদের সাথে নিয়ে মটলেনে চলে যাই। ভুরিভোজও হবে, আবার ঠাকুর মশাইয়ের কাছ থেকে একটা গল্পও শোনা হবে। কিশোরী বলল, বেশ, তবে কাল সকালেই গিন্নিকে নিয়ে চলে আসব তোমার বাড়িতে। তারপর চারজন মিলে বাজার করে চলে যাব ঠাকুর মশাইয়ের বাড়িতে। আমি বললাম, ঠিক আছে। পরদিন সকাল হতেই কিশোরী তার গিন্নিকে নিয়ে হাজির হয়েছে আমাদের বাড়িতে, হাতে একটা বড় ব্যাগ নিয়ে। আমি তো দেখে বেশ অবাকই হলাম। কিশোরীকে জিজ্ঞেস করলাম, কি হে, বাজারটা কি একাই করলে নাকি? কিশোরী সহাস্য বদনে উত্তর দিল, আরে না না, আসার পথে দেখলাম বেশ ভালো মানের টাটকা কমলি শাক আর প্রায় 800 ওজনের একটা পাকা রুই, তাই আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। আমি বললাম, তা বেশ ভালোই করেছো। কিশোরী বলল, তা বৌঠান কি এখনও তৈরি হয়নি? আমি বললাম, আর বলো না, জানোই তো মেয়ে মানুষদের সাজগোজে একটু সময় লাগে। তারপর গিন্নি এলে আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম মটলেনের উদ্দেশ্যে। ইতিমধ্যেই বাজার থেকে বেশ কয়েক রকমের শাকসবজি ও কচি পাঁঠার মাংস আর তার সাথে রাবড়ি, সন্দেশ, রসগোল্লা, জিলিপি ও চারি মায়ের জন্য একটি কচি কলাপাতা রঙের ঢাকাই জামদানি শাড়ি, এসব নিয়ে হাজির হলাম তারানাথের বাড়ির সদর দরজার সামনে। কিশোরী দরজায় কয়েকবার টোকা দিতেই দরজা খুলে দিল খোদ তারানাথ। সে হয়তো সেই সময় আমাদের দেখবে বলে আশা করেনি। বিস্ফারিত নয়নে আমাদের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, তোমরা এ অসময়? আমি বললাম, আগে বিব্রত করলাম বুঝি। তারানাথ নিজেকে স্বাভাবিক করে সহাস্য বদনে উত্তর দিল, আরে না না, আসলে এই সময়ে তোমরা, তাও আবার মা জননীদের সাথে নিয়ে, সত্যি বলতে এটা আশা করিনি। গিন্নি এবার বলে উঠল, আসলে ঠাকুরমশাই, চারিমা তো অন্তঃসত্ত্বা, তাই এনাদের ইচ্ছে চারিমাকে স্বাদ খাওয়ানোর, তাই আমরা সকলে মিলে চলে এলাম। তারানাথ দরজার সামনে থেকে সরে দাঁড়ালো, তারপর বলল, এসো মা, ভিতরে এসো।
বাড়ির লক্ষ্মীদের দরজায় দাঁড় করিয়ে রাখতে নেই যে। আমরা সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। তারানাথ চারির উদ্দেশ্যে বললেন, মা চারি, কোথায় গেলি মা? একবার এদিক পানে আয়। চারি ভিতর ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল, কি হয়েছে বাবা? তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, আরে কাকাবাবুরা কেমন আছেন? আমি বললাম, আমরা বেশ ভালোই আছি, তুমি কেমন আছো? চারি বলল, আমিও বেশ ভালোই আছি। আমি বললাম, আচ্ছা মা, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। আমাকে থামিয়ে দিয়ে গিন্নি বলল, আমরা নিজেরাই পরিচয় করে নেব। তারপর গিন্নি চারির কাছে এগিয়ে গেল। চারির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাহ, মায়ের মুখখানি তো আমার লক্ষ্মী প্রতিমার মতো। চারি কিছুটা লাজুক হাসি হেসে বলল, আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। আমার গিন্নি বলল, না মা, আজ তুমি একটু আরাম করো, আজ যা কাজ করার আমরাই করব, তুমি শুধু রান্নাঘরটা আমাদেরকে দেখিয়ে দাও। চারি বলল, হে মা, সে কি? ছি ছি, আপনারা হলেন অতিথি। গিন্নি বলল, আজ আমরা এখানে কেন এসেছি তুমি জানো? তোমাকে স্বাদ খাওয়ানোর জন্য। আর তাই আজ তুমি সারাদিন শুধু আরাম করবে, বুঝেছ? এই বলে দুই গিন্নি ও চারি ভিতরের ঘরের দিকে চলে গেল। আমি কিশোরী ও তারানাথ গিয়ে বসলাম তক্তাপোষের উপর। তারানাথ অশ্রুসিক্ত কণ্ঠে বলল, কে বলে তারানাথ? তারানাথ জীবনে কিছুই উপার্জন করতে পারেনি। আমার জীবনের সব থেকে বড় উপার্জনটাই হলে তোমরা আজ। আমি তারানাথকে থামিয়ে দিয়ে বললাম, ঠাকুরমশাই, ছাড়ুন তো ওসব কথা। কিশোরী আমার তালে তাল মিলিয়ে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আজ কিন্তু একটা গল্প না শুনে ছাড়ছি না। কিশোরীর কথা শুনে আমি মনে মনে ভাবলাম, এই মেরেছে, কিশোরীর এই এক বদ অভ্যেস। গল্প কথাটা কি না বললেই নয়? এবারটা ঠাকুরমশাই রেগে গিয়ে গল্প শোনানোর মেজাজটাই না বিগড়ে যায়। আমার চিন্তার অবসান ঘটিয়ে তারানাথ বলল, গল্প? হ্যাঁ, তা তোমাদের কাছে গল্পই বটে। তবে কি জানো, আমি কিন্তু একটা কথাও বানিয়ে বলি না। এই সবই হলো আমার সাধন জীবনের অভিজ্ঞতা। আমি বললাম, ঠাকুরমশাই, ওর কথায় কান দেবেন না তো, ও ওই রকমই। আপনি বরং আপনার অভিজ্ঞতা থেকে আমাদের কিছু শোনান। তারানাথ বলল, সে তো শোনাতেই হবে, তবে তার আগে এক কাপ চা হলে তো মন্দ হয় না, বলো? আমি বললাম, তা সে আর এমন কি? এই বলে গিন্নির উদ্দেশ্যে হাঁক পাড়তে যাব, এমন সময় দেখলাম গিন্নি হাতে একটা থালাতে 3 কাপ চা আর কিছু তেলে ভাজা নিয়ে হাজির। আমাদের সামনে সব কিছু সাজিয়ে দিয়ে সে আবার ভিতরের দিকে চলে গেল। আমরা 1 কাপ করে চা হাতে তুলে নিয়ে আমেজ করে একটা চুমুক দিলাম। কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, নিন ঠাকুরমশাই, এটা আপনার জন্য। তারানাথ পকেট থেকে একটা সিগারেট বার করে তাতে অগ্নি সংযোগ করে টানতে টানতে বলল, তা কী রকম ঘটনা শুনতে চাও তোমরা? আমি ও কিশোরী একই কণ্ঠে বললাম, আজ আমাদের তেমন কোনো দাবি নেই ঠাকুরমশাই, আজ আপনি নিজেই যেটা শোনাবেন আমরা ঠিক সেটাই শুনব। তারানাথ সিগারেটে একটা লম্বা টান দিয়ে শূন্যের দিকে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তবে শোনো, এই মন খারাপের কাহিনী, এটা আমার ভবঘুরে জীবনে ঘটে যাওয়া
মর্মান্তিক এক ঘটনা। তখন আমার বয়স কতই বা হবে, এই 40-42। কোনো একটা কাজে বর্ধমান জংশনে বসে আছি। ট্রেন আসতে বেশ কিছুটা সময় আছে। এমন সময় আমি লক্ষ্য করলাম আমার পাশ থেকে বেশ কিছুটা দূরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তার বয়স আন্দাজ ওই 40 হবে। পরনের কাপড় বেশ কিছুটা অংশে কাদা মাটি লেগে আছে। সব থেকে অবাক করা বিষয় হলো আমার মাথার উপর একটা কালো ছায়া ঘুরপাক খাচ্ছে। তোমরা তো জানো, মধুসুন্দরী দেবী এ বিষয়ে ক্ষমতাটা আমাকে দিয়েছিলেন, যার ফলে আমি কারো বিপদের আগাম বার্তা পেয়ে যেতাম। তো আমি আস্তে আস্তে উঠতে গেলাম সেই মানুষটার কাছে। তার কাছে আসতেই আমি দেখলাম তিনি রীতিমতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আমি তাকে প্রশ্ন করলাম, এ কি, আপনি এমন কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? সেই ব্যক্তিটি অশ্রুসিক্ত কণ্ঠে আমাকে বলল, বড় বড় অসহায় হয়ে পড়েছি আমি। কি করব কিছুই বুঝতে পারছি না আমি। আমার মেয়েটা গত 2 দিন যাবৎ অদ্ভুত এক অসুখে পড়েছে। ডাক্তার ভর্তি, কম কিচ্ছু করিনি, তবে কিছুতেই কোনো ফল হচ্ছে না। আমার মেয়েটা হয়তো আর বাঁচবে না, জানেন। আমার মেয়েটাকে হয়তো আমি বাঁচাতেই পারবো না। এই বলে সে কান্নায় ভেঙে পড়ল। কিশোরী বলে উঠল, সে কি, একটা লোক, সে আপনাকে চেনে না, জানে না, তার কষ্টের কথা আপনাকে বলে দিল? আমি কিছু একটা বলতেই যাচ্ছিলাম, এমন সময় তারানাথ বলল, আসলে কি জানো কিশোরী, কষ্টের মাত্রা যদি বেশি হয়ে যায় তখন মানুষ কেবলমাত্র একটা মানুষকে খোঁজে, যার কাছে সে কষ্টের কথাগুলো বলতে পারে। তখন এই চেনা অচেনা, এই বিভেদের কথা কিছু মাথায় আসে না, বুঝলে? আমি বললাম, তারপর কি হলো ঠাকুরমশাই? তারানাথ আবার বলা শুরু করলো, সব বিষয়টা শুনে আমি বুঝতে পারলাম যে এটা কোনো প্রাকৃতিক বিষয় নয়। তাছাড়া ওই ব্যক্তির মাথার ওপর ঘুরতে থাকা ওই অশুভ কালো ছায়া এরই প্রমাণ দেয় যে তার সাথে যা হচ্ছে তা সম্পূর্ণ প্রকৃতির বিরুদ্ধে। এত কিছু প্রকৃতির হাতে নেই। তাই আমি তাকে বললাম, আচ্ছা, আমাকে কি একবার আপনার বাড়িতে নিয়ে যাবেন? তিনি এবার আমার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, আপনি কি পারবেন আমাকে এই বিপদের হাত থেকে মুক্তি দিতে? আমি বললাম, দেখুন, আমি অতি সাধারণ একজন মানুষ, মায়ের নাম গান করি, তবে খুব স্বল্প পরিমাণ হলেও কিছু শক্তি আছে আমার কাছে। আমি চেষ্টা করব যদি আপনার উপকারে লাগতে পারি। সেই ব্যক্তি কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন,
হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলুন আমার সাথে। পথে আসতে আসতে জানতে পারি ওই ব্যক্তির নাম গদাধর দাস। তিনি একজন কৃষক। গ্রামে তার বেশ কিছু জমি রয়েছে। এছাড়া তিনি একটি পাটকলের মালিকও বটে। তার বাড়িতে সদস্য বলতে কেবলমাত্র তার স্ত্রী ও এক মেয়ে, এছাড়া আর কেউ নেই। 1 ঘন্টা পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম মধুপুরের অসম্ভব সুন্দর একটা গ্রামে। চারিদিকে শুধু 2 ফসলা জমি, বুঝলে, বেলে মাটির কাঁচা আলের পথ, চারিদিকে সবুজে ঘেরা এই মধুপুর। গ্রামের ভিতরে প্রবেশ করতেই আমি একটা অমঙ্গলের আভাস পেলাম। মানুষ পথে আসতে আসতে যার সাথেই দেখা হচ্ছে কেমন একটা দৃষ্টিতে তাকাচ্ছে আমার দিকে। আমি কিছুই বুঝতে না পেরে চুপচাপ হাঁটতে থাকলাম। গদাধর বাবুর সাথে সাথে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা এসে পৌঁছাই তার বাড়িতে। গদাধর বাবুর বাড়িটা বেশ বড় মাটির দোতলা বাড়ি, বুঝলে। বাড়িটার সামনে একটা বড় উঠান, এক কোণে একটা ছোট ফুলের বাগান। গদাধর বাবু বাড়ির ভিতরে প্রবেশ করলেন। তার সাথে আমিও বাড়ির ভিতর প্রবেশ করেই চমকে উঠলাম। এ কি! আমার 6ষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে এক ভয়ঙ্কর অপশক্তি পা রেখেছে। এসব বুঝতে পেরে আমি গদাধর বাবুকে বললাম, গদাধর বাবু, আমার মনে হয় আমাদের হাতে আর বেশি সময় বাকি নেই। আপনি এক্ষুনি একবার আপনার মেয়ের কাছে আমাকে নিয়ে চলুন। গদাধর বাবু আমার কথা শুনে বেশ অবাক হলেন। তারপর বললেন, কেন? কিছু কি হয়েছে? আমি বললাম, গদাধর বাবু, এত কিছু বলার সময় নেই এখন। আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন আপনার মেয়ের কাছে। গদাধর বাবু আমাকে নিয়ে এলেন বাড়ির উত্তর দিকের ঘরে। ঘরের ভিতরে তেমন কিছুই নেই, একটা খাট ছাড়া। সেই খাটের উপর শুয়ে আছে একটা 15 বছরের মেয়ে। মেয়েটির শরীর সম্পূর্ণরূপে কালচে বর্ণ ধারণ করেছে। শরীর শুকিয়ে গিয়েছে, যেন তার মধ্যে আর প্রাণ নেই। আমি তৎক্ষণাৎ কাল বিলম্ব না করে কাঁধের ঝোলা থেকে একটা রুদ্রাক্ষ বার করে মেয়েটির মাথার কাছে রাখলাম। আর প্রায় সঙ্গে সঙ্গেই মেয়েটি চোখ খুলে আমার গলা টিপে ধরল। আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। গদাধর বাবু এই দৃশ্য দেখে শক্ত পাথরের মতো দাঁড়িয়েছিলেন। নিজেকে সামলে নিয়ে তিনি তাড়াতাড়ি এসে তার মেয়ের হাত ছাড়ানোর চেষ্টা করতে শুরু করলেন। সে কি বলবো তোমাদের, ওইটুকু একটা বাচ্চার শরীরে যে এত শক্তি থাকতে পারে তা কল্পনা করা যায় না। সে কি ভয়ঙ্কর রূপ! তার চোখ দুটো যেন আগুনের স্ফুলিঙ্গ। আমার চোখের সামনেটা যেন এবার ঝাপসা হয়ে আসছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে আমি এখানেই প্রাণ হারাবো। ঠিক
এমন সময় আমার নাকে এসে লাগলো একটা মিষ্টি গন্ধ। গন্ধটা আমার খুব চেনা। এই গন্ধের সাথে আমি খুব ভালোভাবে পরিচিত। এই গন্ধ পেয়েছি আমি বরাকর নদীর তীরে। তবে কি তিনি? অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বটি শোনার জন্য। এই পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসের। এর পরবর্তী অংশ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত গল্পবাবুর পাঠশালার সাথেই থাকুন। ধন্যবাদ।